কোনো ভয় নেই বাবা, আমি তো বিয়েতে রাজি, তুমি হ্যাঁ বলে দাও। মারে আরেকবার ভাব, মা আমার ভাবা হয়ে গেছে, মানব দেহটা তুচ্ছ, আজ আছি কাল নেই। এই গ্রামবাসীর যদি আমার বলিদান দিয়ে যদি গ্রামবাসীর মঙ্গল হয়, আমার চোখে জল এলে যদি সবার মুখে হাসি ফোটে, যদি আমি দুঃখের বোঝা মাথায় তুলে নিলে আমার গ্রামবাসীর এত মানুষের মঙ্গল হয়, তাহলে শোনো মা, আমি সেই মঙ্গল করিব, সেই মঙ্গল করিব, মঙ্গল করিব, আমি মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, আমি দুঃখ নেব, দুঃখের বোঝা মাথায় নেব, সেই মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব। এই কথাবার্তায় কেটে গেল তৃতীয় দিন। অমাইরা বাকি আছে কদিন একটু বলতে পারবে? 4 দিন বাকি আছে। ওই চতুর্থ দিনের সকালবেলা নিরুপায় তো, কিছু তো করার নেই, গ্রামবাসীকে জানিয়ে দিল আমরা মেয়ের বিয়ে দেব, আমরা রাজি আছি। এই যেই না সুখবর, আরে রাজি হয়ে গেছে, মেয়ে রাজি হয়েছে, হ্যাঁ সবাই মিলে আলোচনা সভা বসিয়ে দিয়েছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। দেখুন, একজন মেয়ে দিচ্ছে, বাকি খরচটা আপনাদেরকে দিতে হবে, কারণ যেহেতু আমি বলেছি, কথা দিয়েছি যে বিয়েটা আমি দেব, দায়িত্বটা আমার। এখন এরপর থেকে আর ডাকাতি হবে না, তাহলে সবাইকে কিন্তু দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ বলছি, ঘোষ বাবু আপনি খাওয়ার ব্যবস্থাটা করে দেন, মানে গ্রামে যারা আসবে ওই খাওয়ার যে খরচাটা হবে আপনি দেবেন, আমি একা। দেখুন না, আপনার সঙ্গে যদি সেন বাবু একটু যোগ দেয়, দুজন মিলে দেবেন। পাল বাবু আপনি প্যান্ডেলটা দিন, এই তোমরা কেউ কিছু দেবে না? আচ্ছা, ওই যে বেড়া বাবু আছে ওনাকে বলে দিন যেন একটু আলো যেটা হবে না দীপদান, ওই দীপের ব্যবস্থাটা, মানে আলোর ব্যবস্থাটা করতে হবে। কেউ বিয়ের খরচা, এরকম গ্রামের সবাই সব খরচাটা নিয়ে নিয়েছে। এবার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, এদিকে অর্ধেক প্যান্ডেলও হয়ে গেছে, কারণ সময়টা তো কম না। 6 দিনের দিন সকাল বেলায় এই গ্রামের একজন বয়স্ক দাদু বিয়ে বাড়ি শুনেছে। গ্রামে তো বিয়েও হতো না, ভয় তা একটা হচ্ছে, তিনি এবার দেখতে এসেছেন কাজ সব ঠিকঠাক চলছে কিনা। হঠাৎ এসে বলছে, এই দেখবেন আগেকার বয়স্ক দাদুদের মাথায় বেশ ভালো ভালো বুদ্ধি থাকে, আর কোথাও ছোটখাটো ভুল হলে ওনাদের চোখেই আগে পড়ে। এখন তিনি নানান কথা, এটা এখানে হয়নি, ওটা সেখানে হয়নি, সেটা এখানে হয়নি বলতে বলতে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ প্যান্ডেলওয়ালাকে জিজ্ঞেস করছে, এই বেটা তুই নেমে আয় দিকে, এই ছেলে নাম ওপর থেকে। কেন দাদু, কাজ করছি তো। বলে কাজ করবি খন, তুই নাম না। বলে কি হয়েছে বলো দেখি। এই বুড়োগুলো এসে শুধু বিরক্ত করে, কাজ করতে দেবে না। হ্যাঁ রে বাবা, আমি বিরক্ত করতে এসেছি? আমি বলতে এসেছি তুই যে প্যান্ডেলটা করছিস এই প্যান্ডেলে কি হবে। মরণ বুড়ো এটাও জানে। বলি এই প্যান্ডেলে বিয়ে হবে। বলে কার বিয়ে হবে? আমার কার বিয়ে হবে? ডাকাতের সঙ্গে মাধবীর বিয়ে হবে। বলি হ্যাঁ রে বেটা, ডাকাতের সঙ্গে মাধবীর বিয়ে হবে, যার বিয়ে তার হুঁশ না। বলি ডাকাত কি জানে তার বিয়ে হবে? তুই প্যান্ডেল করেছিস বাপু, সর্বনাশ। দাদু তো ঠিক কথা বলেছে। একজন কথাটা শুনতে এক দৌড়ে মোড়ল মশাইয়ের বাড়ি। ও মোড়ল মশাই, মোড়ল মশাইটা সর্বনাশ হয়ে গেছে। কি না, ডাকাতি তো জানে না তার বিয়ে, এদিকে প্যান্ডেল হয়ে গেছে, সর্বনাশ। এটা তো কারোর মাথায় নেই। তাহলে দাদু গিয়ে ঠিক কাজ করেছে, বন্ধ কর প্যান্ডেল। এখন ডাকাত যদি রাজি না হয় তোরা কি করবি প্যান্ডেল করে? যাও বাড়ি যা, বাড়ি যা। সব কাজ বন্ধ হয়ে গেছে। গভীর চিন্তা। এখন ডাকাতকে জানাতে হবে তার বিয়ে, কিন্তু জানাতে যাবে এটা। আচ্ছা আমি বলি কি, এই যে পাল বাবু শোনেন, আপনার চেহারাটা একটু ভালো আছে, মানে শরীর স্বাস্থ্য একটু ভালো আছে, তো মানে ডাকাতের সঙ্গে কথা বলার যোগ্য। তা আপনি গিয়ে একটু ডাকাতকে বলে আসুন যে আগামীকাল তার বিয়ে। মাথা কাটা, আমি দিয়েছি প্যান্ডেলের খরচ, আর ডাকাতকে রাজি করাতে গিয়ে আমি মরে যাই, আর আমার খরচের প্যান্ডেলে আমার শ্রাদ্ধ, আমি মোটেই যাব না। বলে তাহলে যাবে কে? একটা কাজ করুন, আমরা তো সবাই কাজে ব্যস্ত আছি, মেয়ের বাবাকে পাঠিয়ে দেন। মেয়ের বাবার দায় বেশি। হ্যাঁ, যে মেয়েকে রাজি করাতে পেরেছে, যে নির্ঘাত ছেলেকেও রাজি করাতে পারবে, কারণ এখন মেয়েকে রাজি করানো মুশকিলের ব্যাপার, তাই তো তাকে গিয়ে খবর দেওয়া হয়েছে। তিনি বলছেন আমি একে আমার মেয়ে দিতে হবে, মন মেজাজ ভালো নেই, আমি পারবো না বাবু। হঠাৎ করে রামরতনের মনে হলো, যদি কোনো কারণে ডাকা না বলে দেয় আমার মেয়েটা বেঁচে যাবে।
কিন্তু গ্রামের অন্য কেউ গেলে জোর করবে, দুবার চারবার বলবে। ডাকাত যদি প্রথমবারই না বলে দেয় ঘুরে ঘুরে, অন্য কেউ গেলে তো দুবার চারবার জোর করতে পারে না, বিভিন্ন ভাবে বোঝাবে, আমি বোঝাবো না। হঠাৎ এই বুদ্ধিটা আসতে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে বাবু, আমি যাব। কখন যেতে হবে বলে, আজকে তাহলে গিয়ে বলে আসুন। ঠিক আছে আমি তাহলে যাচ্ছি। কাউকে সঙ্গে নেবে নাকি? না না না, কাউকে সঙ্গে টঙ্গে লাগবে না, আমি একা গিয়ে বলে, সঙ্গে গেলেই তো গন্ডগোল, দুবার বলা চলবে না, একবারে যাওয়া হবে। এখন এদিকে দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে কাঁধে গামছা নিয়ে ধুতি পাঞ্জাবি পরে তিনি আসছেন জঙ্গলে ডাকাত হরিদাসকে বিয়েতে রাজি করাতে। ডাকাতরা সারাদিন কি করে? রাতের বেলা সারা গায়ে তেল মেখে ডাকাতি করতে চায়। আচ্ছা মায়েরা, ডাকাতরা গায়ে তেল কেন মাখে? বুঝতে পারছি না, একজন বলো। আচ্ছা বুঝতে পারলাম, ও ধরতে গেলে হড়কে যাবে। ঠিক জানো তো? মানে অন্য কোনো কারণ নেই তো? এত কনফিডেন্স? ট্রেনিং দেওয়া আছে নাকি? না, এত জোর দিয়ে বলছে, ডাকাতের ঘরের লোকই তো জানবে না যে কি হলে কি হয়। তা মায়েরা এত জোর দিয়ে বলছে, মানে বোঝাই যাচ্ছে ট্রেনিং দেওয়া আছে, বিপদে পড়লে এটাও চালু হয়ে যাবে। তাই এখন দুপুরবেলা জঙ্গলের মধ্যে এসে দেখছেন একটা ঘরের জানলা দরজা বন্ধ, আশেপাশে কেউ কোথাও নেই, মনে হচ্ছে এটাই ডাকাত হরিদাসের বাড়ি, যা হয় হবে। এখন একটু দুর্গা বলে একটু ডেকে ফেকে। ডাকাত এখন ঘুমোচ্ছে, দুপুরবেলা ডাকাতি করে এসেছে। দরজায় গিয়ে ধাক্কা দিয়ে বলছে, বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন না, বাড়িতে কেউ আছেন? জঙ্গলে এসে বাস করছি, এখানে শান্তি নেই, বুঝলে তো? সে জঙ্গলে চলে গেছে তোমাদের জ্বালায়, তবু সেখানে শান্তি নেই, সেখানেও তাকে বিরক্ত করছে। হ্যাঁ, ঝগড়া হয়েছে বাবা আর মায়ের। বাবা এখন বলছে, সংসার করবো না, চললাম। কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি। ঠিক আছে যাও, সঙ্গে বাজারের ব্যাগটা নিয়ে যাও, যদি না মরো আসার সময় 2 কেজি আলু। এটা হচ্ছে সংসার। সে জঙ্গলে গিয়ে ঘুমোচ্ছে, সেখানেও শান্তি নেই। তো মনে মনে ভাবছে, আমার বাড়িতে তো কাকপক্ষীও আসে না। মনে হয় বিগ্রামের কোনো ব্যক্তি এই পথ ধরে যাচ্ছিল, জানে না এটা আমার বাড়ি, তাই টোকা দিচ্ছে, 2 একবার ডাকবে, দরজা না খুললে চলে যাবে, ঘুমিয়ে পড়বে। যখন দরজাটা অনেকক্ষণ খুলছে না, রামরতন শর্মা দাঁড়িয়ে বলছে, আরেকবার ডাকবো? ডাকি? হ্যাঁ, না ডাকা তো উপায় নেই। বলছি কেউ আছেন? দরজাটা খুলো না। কে রে? ঘুমোতে দিচ্ছে না। এখন কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার কারণে তিনি একটু রেগে গিয়েছেন। রাতের বেলা ঘুম হয়নি, চোখ দুটো রক্তবর্ণ, মাথায় কোঁচকানো ঝাঁকড়া চুল, মোটা গোঁফ, বিশাল আকৃতির শরীর, বাজ খাই গলা, কপালে ছিল ভবতারিণী মায়ের সিঁদুরের ফোঁটা, ঘুমিয়েছিল, কপাল জুড়ে লেগে গিয়েছে ভগু, ভয়ানক দেখতে লাগছে। রেগে গিয়ে তিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এসে দরজাটা খুলে বলছে, কে রে? কি রাম রাম করছেন? কে আপনি? আমি রামরতন শর্মা। কি চাই কি এখানে? একটু জল দেবে বাবা, একটু জল দেবে। একটু জলের জন্য আপনি আমার ঘুমটা ভাঙিয়ে দিলেন। এখন দুপুর বেলায় অতিথি এলে ফিরিয়েও দিতে নেই, কি করি? দাঁড়ান। ঘর থেকে জল এনে দিয়েছে, ঢক ঢক করে জলটা পান করে নিয়েছে। রামরতন শর্মা দীর্ঘশ্বাস ফেলেছে। হ্যাঁ, বাঁচলাম। হয়েছে, যান, এবার আমাকে আর বিরক্ত করবেন না। না বাবা, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, কথাটা বলে আমি চলে যাব, তুমি রেগে যেও না। কি বলবেন তাড়াতাড়ি বলুন। না, তুমি শান্ত না হলে আমি বলতে পারবো না, আমার ভীষণ ভয় করছে। ভয়ের কিছু কারণ নেই, বলুন। না, আমি বলতে চাইছি, মানে আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে তো আমি কি করব? ও আচ্ছা, এই ভয় দেখি, ভয় পাবেন না। হ্যাঁ, আপনি শান্ত হন। আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার মেয়ের বিয়ে, টাকা পয়সা পাচ্ছেন না, তাই তো? ওই জন্য আমার কাছে সাহায্য চাইতে এসেছেন। ঠিক আছে, একদম ভয় পাবেন না। আপনি আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যান। আর আমি কথা দিচ্ছি, আজ রাতে চণ্ডী বর্মন জেঠুর বাড়িতে ডাকাতি করব, আর ডাকাতি করে যা গয়নাগাটি টাকা পয়সা পাবো, ওই রাতের বেলায় গিয়ে আপনার বাড়িতে আমি দিয়ে আসবো।
আপনার মেয়ের বিয়েতে কোনো কমতি হবে না। বাবা আমার টাকা পয়সা লাগবে না। যাব বাবা, টাকা পয়সা লাগবে না, তাহলে কেন এসেছেন? না মানে আমি যেটা বলছি সেটা শোনো একটু, তুমি একটু মানে বুঝতেই পারছো তো, ভয় করতে। আচ্ছা ভয় নেই, বলুন না। মানে আমি বলতে চাইছি আমার মেয়ের বিয়ে, হ্যাঁ বিয়েটা বুঝতে পেরেছি, বিয়ের পরেরটা না। শোনো বাবা, মানে আমার মেয়ের বিয়ে, আরে বাবা বিয়ে থেকে এগোন না আগের দিকে, ওই বিয়ে দিয়ে এসে আটকে যাচ্ছে, বলতে পারছে না ভয়ে। না আমার মেয়ের বিয়ে, ভগবান সর্বনাশ। মানে বলছি আমার মেয়ের বিয়ে, তারপর হ্যাঁ মানে বিয়েটা আসলে মানে আমি বলতে চাইছি বিয়েটা আসলে মানে তুমি মানে মানে আরে বাবা বলুন না। হ্যাঁ মানে আমি বলছি আমার মেয়ের বিয়ে, বিয়েটা আসলে তোমাকেই করতে হবে। নিতাই গৌর হরি হরি। আমি মানে ভাবুন বিয়ে কি সাংঘাতিক জিনিস। ডাকাত যদি ঘাবড়ে যায়, ডাকাতের যদি বিয়ের কথা শুনে কথা আটকে যায়, বাবাদের কি হয়? ডাকাত বলছে আমার বিয়ে, কি হলো ভুল শুনছি না তো? আগে আমি বলছে হ্যাঁ, মনে মনে ভাবছে চেহারাটা খুব ভালো, ভাবছে সরকারি সার্ভিস করি মনে হয়, এই জন্য সম্বন্ধ নিয়ে চলে এসেছে মেয়ের বাবা। আসলে জানে না আমি কে, একটু জিজ্ঞেস করে নি। আচ্ছা আপনি যে আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দেবেন, আপনি আমাকে চেনেন? আগে হ্যাঁ। বলুন তো আমি কে? আগে ডাকাত হরিদাস যাব। ডাকাত জেনেও মেয়ের বিয়ে দেবেন? বলে হ্যাঁ দেব। পেছন দিকে ঘুরে তাকিয়ে বলছে মা ভবতারিণী এতদিন পর কৃপা করলি। কেন মনে মনে এটা ভাবছে কেন? বলি রাতের বেলা ডাকাতি করে এসে ঘুমানোর উপায় নেই, নিজেকেই রান্না করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, বাসন মাজতে হয়, জামা কাপড় পরিষ্কার করতে হয়, শান্তি নেই। যদি একটা বউ এসে ঘরে সব কাজ করবে, আমি সারাদিন ঘুমোবো, আমি সেবা করবে, সে আমার ভালো রান্না করে দেবে, আমি একদম ঘুমোবো আর ভালো মন্দ সেবা করব, রাতে গিয়ে ডাকাতি করবো, তাহলে ডাকাতিটা আরো ভালো করতে। কিন্তু তোমরা বিয়ে কেন দিচ্ছ একটু শুনি? ডাকাতি যাতে বন্ধ হয়। ডাকাত বিয়ে কেন করছে? ডাকাতি যেন আরো ভালো। এই জন্য বলে যার যেমন ভাব তার তেমন লাভ। এবার দেখতে হবে তোমাদের এত জনের বুদ্ধি ডাকাতের বিয়ে দিলে নাকি ডাকাতি বন্ধ হবে, আর ডাকাতের একার বুদ্ধি ডাকাত বিয়ে করলে ডাকাতি আরো ভালো করে হবে। দেখবো কার বুদ্ধি বেশি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। বিয়েটা কবে? বলে আগামীকাল। ওরে বাবা, ঘর বই লক্ষ্মী আসছে তো আসছে, আবার তাড়াতাড়ি আসছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই বিয়ে করব। কিন্তু শোনেন, আপনাদেরকে আমার বিশ্বাস নেই, মানে তোমাদেরকে নয়, ওই ডাকাত বলছে গ্রামবাসীকে বিশ্বাস নেই, আমি কিন্তু বলিনি। সে বলছে তোমাদেরকে বিশ্বাস নেই, বিয়ে করতে গেলে যদি ধরে তা আমি যেতে পারবো না। মেয়ের নাম বলে মাধবী। ঠিক আছে, আপনার মেয়েকে কিচ্ছু লাগবে না, এক বস্ত্রে, গয়নাগাটি টাকা পয়সা কিছু দেবেন না, এক বস্ত্রে আমার বাড়িতে পৌঁছে দেবেন। আপনি মেয়ের বাবা, প্রত্যেকটা মেয়ের বাবা চাই মেয়ে যেন বিয়ের পর সুখী হয়। আমি আপনাকে কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো আপনার মেয়ের কোনো অভাব আমি রাখবো না। যান, মেয়েকে পৌঁছে দেবেন। তা ভেবে এসেছিল কি যদি না বলে, তো এক কথায় এক পা বাড়িয়ে রাজি হয়ে গেছে। ঠিক আছে, কিছু করার নেই, বিয়ে তাহলে হচ্ছে। গ্রামে এসে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে হবে, ছেলে রাজি হয়ে গেছে। দেখছিস কি দাঁড়িয়ে, প্যান্ডেলটা শেষ, সুন্দর করে গ্রাম সেজে উঠলো। ডাকাতের বিয়ে, ডাকাতি হবার তাহলে আর ভয় নেই। সুন্দর করে অলংকার আদি দিয়ে গ্রামের সবাই সেজেছে, গ্রামের সমস্ত মানুষ একত্রিত হয়েছে, আনন্দে ভরে গেল সারা গ্রাম। ঘরে ঘরে জ্বলে উঠলো প্রদীপ, আনন্দের সীমা নাই, সবার মনে আনন্দ। মাধবীর সঙ্গে ডাকাতের বিয়ে হয়ে গেলে ডাকাতি হবে না। আমার ছেলে মেয়ে বাইরে পড়তে যাবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে। মাধবীর সঙ্গে ডাকাতের বিয়ে হয়ে গেলে মেলাঘাট হবে, অনুষ্ঠান হবে। দেখতে দেখতে 6 দিন কেটে গেল, বিয়ের দিন উপস্থিত। আর বিয়ের দিন যেই না উপস্থিত, বাদ্যি বাজনা এসে হাজির হয়েছে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। 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 বলি ও মা, কেমন শুকনো শুকনো বিয়ে বাড়ি। আরে আগে বিয়েটা হোক না, এমনি ডাকাতের বিয়ে দিচ্ছি, বাধা পড়ছে, বলে খাওয়া দাওয়া হয়। বিয়েটা হয়ে যাক ভালোই ভালোই, তারপর খাওয়া দাওয়াটা হবে, কি তাই না? তা ও বলি ও মা, শুকনো শুকনো বিয়ে বাড়ি লাগছে, একটু উলুধ্বনি দিয়ে
সাজাবে না সুন্দর করে, এই সুন্দর হরিবাসরটা একটু হলুদ উলুধ্বনি পড়বে না, মাধবীর বিয়ে হচ্ছে। একটুখানি বলেছি বলে কি 4 আনাটি দেবে? একটু 8 আনারও তো দাও, জোরে জোরে দাও, সবাই দাও। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, আজ ঢাক বাজে, উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি ঢাক বাজে রে, ওই ঢাক বাজে রে, ঢাক বাজে রে, আজ ঢাক বাজে, আজ ঢাক বাজে, আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। দেখো ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। আর মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল, উলুধ্বনি উলুধ্বনি। আনন্দে হিল্লোল, মাধবীর বিয়েতে আজ আনন্দ হিল্লোল। দেখো মাধবীর বিয়েতে আজ আনন্দের হিল্লোল। না না আনন্দ আর ধরে না, ধরে না, আজ আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, উলুধ্বনি উলুধ্বনি। আনন্দ ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না। ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না। আজ ঘরে ঘরে হরি ধ্বনি ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই যে শোনো শোনো শোনো, আনন্দ হয়েছে সবার? তা বলি কি, বেলা থাকতে চলো মেয়েটাকে ডাকাতের বাড়িতে পৌঁছে দিতে। অন্যরকম বিয়ে বাড়ি, মানে বর ছাড়া বিয়ে, বুঝলে তো? তোমরা আনন্দ করছো কিন্তু যার সঙ্গে বিয়ে সে নেই। তা চলো, সন্ধে হয়ে গেলে তো জঙ্গলে যেতে ভয় করবে, আগে থেকে পৌঁছে দিই। বেলা থাকতে মাধবীকে সুন্দর করে সাজিয়ে পৌঁছে দেয়া হবে ডাকাতের বাড়িতে। বিদায় নিয়ে মেয়ে চলে যাচ্ছে। এদিকে মা কাঁদতে কাঁদতে মূর্ছা গেছেন, অন্যদিকে দরজার সামনে দাঁড়িয়ে মেয়ে ডাকছে, বাবা মা যাওয়ার বেলা একবার দেখা করবে না? পিতা বেরিয়ে এলেন, মারে তুই আমায় ক্ষমা কর, ভগবানকে জানা যেন পরের জন্মে যদি পৃথিবীতে আসিস আমার মতো হতভাগা পিতার ঘরে আসিস না, যে পিতা তোকে রক্ষা করতে পারলো না। বাবা ভগবানের কাছে জানাই যেন এমন পিতার ঘরে আমি জন্ম জন্ম আসতে পারি, যে পিতার ঘরে জন্ম নিলে গ্রামের সবার মুখে হাসি ফোটানো যায়। আসি পিতা। মারে সারা জীবনে ভালো খেতে দিতে পারিনি, পড়তে দিতে পারিনি, দেখ পর্ণকুটির ঘর থাকতে দিতে পারিনি, আজ তোকে আমি দেব। তবে আজ তোকে আমি যা দেব আমার জীবনের সব। ঘর থেকে গিরিধারী গোপালকে এনে মাধবীর আঁচলে দিয়ে বলছে, যা প্রতিটা দিন এই গিরিধারী গোপালকে সেবা দেবী, আমি তোকে আশীর্বাদ করছি রে মা। এই সমগ্র গ্রামবাসী নিজেদের সুখের জন্য আমার সুখের সংসারে আগুন লাগিয়েছে, নিজেরা ভালো থাকবে বলে আমার মেয়েটার ভালো থাকাটা কেড়ে নিয়েছে। আমি তোকে আশীর্বাদ করলাম, গ্রামের মানুষের মঙ্গলের জন্য তুই দুঃখের বোঝা মাথায় তুলে নিলি। যে ডাকাতের সঙ্গে বিয়ে দিয়ে তোকে বলিদান দিচ্ছে এই গ্রামের লোক, একদিন সেই ডাকাত ভক্ত হয়ে যাবে, এই গ্রামের লোকই তার চরণে ধরবে। এই আশীর্বাদই করো পিতা। গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে চলে এলো মেয়েটা জঙ্গলে। জঙ্গলে প্রবেশ করতেই দেখতে পেল একটি ছোট্ট কুটিরে প্রদীপ জেলে দরজায় একজন দাঁড়িয়ে আছেন। মাধবীকে দূর থেকে দেখতে পেয়ে সে ব্যক্তি জিজ্ঞেস করলো, তুমি কি মাধবী? হ্যাঁ আমি মাধবী, আমি ডাকাত হরিদাস। এসো। মাটির বেদি নির্মাণ করে গিরিধারী গোপালকে স্থাপনা করে মা ভবতারিণীর কাছে, ভবতারিণী মানে হ্যাঁ ডাকাতরা কালী মায়ের ভক্ত হয়, ভবতারিণী মায়ের কাছে উলুধ্বনি নেই, শঙ্খধ্বনি নেই, আয়োজন নেই, ঠাকুর মশাই নেই, কিচ্ছু নেই। আছে কে? আদ্যা শক্তি মহামায়া, জগৎ স্বামী গোবিন্দ। দুজনকে সাক্ষী রেখে বিবাহ সম্পন্ন হলো। শুরু হলো সংসার জীবন। সারাদিন গোবিন্দের, সারাদিন স্বামী সেবা। স্বামী ডাকাতি করতে চলে গেলে গোবিন্দের সেবা দেয় নিরজনে বসে মাধবী। গোবিন্দের কাছে নয়ন বাড়ি দিয়ে বলে, গোবিন্দ ভেবেছিলাম আমি ভালো থাকতে পারবো না, তবে আমার কত সৌভাগ্য, আমি এরকম স্বামী পেয়েছি। আমার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, আমি যা বলি স্বামী তাই করে। আজ পর্যন্ত আমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। আমি বলেছিলাম না যে এই ডাকাতের থেকেও এখনকার ঘরে ঘরে যে ছেলেগুলো আছে তারা বেশি খারাপ। মাধবীর কথাগুলো শোনো, কোনো অভাব নেই, কোনোদিন খারাপ ব্যবহার করেনি। দুঃখ আমার একটাই,
আমার স্বামী ডাকাত, তুমি কি পারবে না আমার স্বামীকে ভক্ত করে দিতে? প্রতিদিনের একটাই নিবেদন। কেটে গেল একটা বছর। কতদিন কেটেছে বিয়ে হয়েছে? 1 বছর। এখন অবস্থাটা কি রকম? আগে ডাকাতি হতো 1 গ্রামে, এখন ডাকাতি হয় 5 গ্রামে। নিতাই গৌর হরি বল হরি। এখন ভালো হয়েছে? আমা ভালো হয়েছে? ভালো হয়েছে? বলি ভালো হয়েছে? লোকের ঘরে ডাকাতি হয়েছে, মা ভালো হয়েছে? লোক জ্বালায় জ্বলছে, কষ্ট হচ্ছে, আর এদিকে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বুঝতে পারছো তো মা? তাহলে তোমার সংসারে আগুন লাগলে তোমার প্রতিবেশী কি ভাবে? এখন এদিকে 1 বছর পর একটা দিন দুপুর বেলায় মাধবী কি করেছে, স্বামীকে জিজ্ঞেস করছে, ও স্বামী, বলি সেবা করবে তো? করব। কেন? একটু পরে করবো রে। আচ্ছা ঠিক আছে, ঠিক করে বলো, একটু পরে সেবা করবে তো? মধ্যাহ্নকালে সেবা করতে ডাকছে, একটু পরে সেবা করব। তাহলে একটা কাজ করো স্বামী, তুমি তাহলে একটু বসো, আমি তোমার ওই পোশাকগুলো ভিজিয়ে রেখেছি না, ওই পুকুর ঘাট থেকে ধুইয়ে নিয়ে চলে আসি, এসে তোমাকে সেবা দেব। ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। আচ্ছা বেশ। এখন মাধবী এসেছে পুকুর ঘাটে জামা কাপড় পরিষ্কার করতে, সাধারণ ঘটনা। আর পুকুর ঘাটে একদিনের সঙ্গে একদিন দেখা হলে কি গল্প হয় আর বলতে হবে। অন্য পুকুর ঘাটে দুজন দিদি স্নান করছে, একজন আরেকজনকে ডেকে বলছে, দিদি একটা খবর শুনেছো? কি খবর রে? এখানে আবার বলতেও ভয় লাগে, কেউ কোথাও নেই। হ্যাঁ শোনো, গ্রামের লোক গোপনে একটা ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা? ওই যে আমাদের গ্রামে শিব মন্দিরটা আছে না, হ্যাঁ, ওই শিব মন্দিরে কাল থেকে 7 দিন ব্যাপী ভাগবত শুরু হচ্ছে। গোপনে কেন? না, ডাকাতের ভয় তো, গোপনে বলতে হবে, গোপনে গোপনে আয়োজন। অনেকদিন হয়ে গেল কোন অনুষ্ঠান হয় না গ্রামে, ওই ভাগবতের আয়োজন করেছে, 7 দিন হবে। এখনো যদি আপনি উত্তরপ্রদেশ যান, রাজস্থান, উত্তরপ্রদেশ, এখনো পর্যন্ত আজকে দাঁড়িয়ে বলছি 7 দিন ভাগবত হয়। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শ্রবণ করেছিলেন, শুকদেব গোস্বামী 7 দিন পাঠ করেছিলেন, এখনো পর্যন্ত 7 দিন ভাগবত হয়। সেই রীতি 7 দিন ভাগবত হবে, সন্ধ্যে 6টা থেকে শুরু হয়। দিদি তুমি যাবে তো? যাবো না মানে? আরে এতদিন পর একটা সুন্দর ভক্ত সমাগম হবে, যাবো না মানে? অবশ্যই যাব। তাহলে ঠিকই দিদি, যাওয়ার সময় তাহলে আমাকে ডেকে নিয়ে যেও। এই আলোচনা হচ্ছে। মাধবীর মনে আনন্দ ধরে না। প্রতিদিন বাবার মুখ থেকে ভাগবত শুনতাম, যেদিন থেকে বিয়ে হয়েছে ভাগবত শোনানোর আর কেউ নেই। গ্রামে যখন আয়োজন হচ্ছে আমি ভাগবত শুনতে যাব। স্বামী যখন ডাকাতি করতে চলে যাবে তারপর আমি যাব, আবার স্বামী ফিরে আসার আগে আমি চলে আসবো।